নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের একটা বিষয় নিয়ে সমর্থকদের মধ্যে একটা জোর আলোচনার ব্যাপার চলছে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। তাকে কি কোনোভাবে কলকাতা নাইট রাইডার্স দলে আনা যায়? হার্দিক পান্ডিয়াকে কি কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন বানানো যেতে পারে? এই নিয়ে একটা বিশাল আলোচনা চলছে, সেই নিয়ে আমরাও কিছুটা ডিসকাস করব। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এটা কোনো খবর নয়, এরকম কোনো খবর নেই কলকাতা নাইট রাইডার্স হার্দিক পান্ডিয়াকে আনতে চলেছে। এটা সমর্থকদের একটা আলোচনার বিষয়, যেটা নিয়ে আমরাও একটু কথাবার্তা বলবো। তো এটাকে খবর হিসেবে দেখবে না, একটা জাস্ট কনস্ট্রাকটিভ আলোচনা হিসেবে দেখতে পারো। অনেকে এইসব ব্যাপারগুলো এইভাবে কমেন্ট করে যে এইসব ফেক নিউজ। আরে ভাই, এটা কোনো নিউজই না, এটা একটা আলোচনার বিষয়। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে দেখো, নইলে দেখো না, ফার্স্টেই বলে দিলাম। তো এবার বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো সেখানে প্রথমত কালকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় জয়টা এই মরশুমে তুললো। কালকে লখনৌ এবং মুম্বাই খেলতে নেমেছিল। সব থেকে বড় কথা, কোন দলটা লাস্টে থাকবে তার একটা লড়াই ছিল, আর সেই লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স ছিল না, যেটা দেখে খুবই ভালো লাগছিল। কারণ আমরা এখন পরপর 3টে ম্যাচ জিতেছি, জয়ের হ্যাটট্রিক করেছে। এবং সেই লড়াইয়েও কিন্তু লখনৌ সুপার জায়েন্ট হারলো। লখনৌ সুপার জায়েন্ট তো IPL 2026 থেকে দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের পর। তারাও এখন 14 পয়েন্টের বেশি আর পৌঁছতে পারবে না। কিন্তু দেখো, এবারের IPL-এ না আমার খুব একটা দুঃখ নেই। কলকাতা নাইট রাইডার্স যেরকম ক্রিকেট প্রথম থেকে খেলেছিল, তারা হারাটা ডিজার্ভ করতো। বাট শুধুমাত্র একটাই দুঃখ, যে একটা ম্যাচ কলকাতার যেটা উচিত ছিল, সেটা ছিল ওই লখনৌয়ের এগেনস্টে ম্যাচটা, যে ম্যাচটা মুকুল চৌধুরী একা বার করে দিয়ে চলে গেল। ওই একটা ম্যাচেই কলকাতা ভালো ক্রিকেট খেলে হেরে গিয়েছিল। এবং যখন লখনৌ দলটাকে দেখি, এটাই মনে হয় যে এদের কাছে ওই একটা ম্যাচ হারাটা উচিত হয়নি। আর যখন ম্যাচ তোমার হাতের কন্ট্রোলে ছিল, তারপরও হেরে যাওয়াটা ঠিক হয়নি। ওই ম্যাচটা জিতে রাখলে কলকাতাও কিছুটা বেটার পজিশনে থাকতো, প্লে অফসের চান্সও অনেকটাই বেশি থাকতো, যদি বর্তমানে 9 ম্যাচে 9 পয়েন্টে কলকাতা থাকতো 7 পয়েন্টের জায়গায়। তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর কোনো কাজ নেই। কালকের ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলে আমরা যেটা দেখেছিলাম, হার্দিক পান্ডিয়া ছিল না। খবর ছিল যে তার ব্যাক স্প্যাজম, সেই কারণে সে খেলেনি। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করে। লখনৌ সুপার জায়েন্ট দুরন্ত স্টার্ট পেয়েছিল, এবং তারপরে সূর্যকুমার যাদব কিন্তু লাস্ট অব্দি লখনৌ সুপার জায়েন্টকে 228-এ আটকে রাখতে পেরেছিল, যেখানে সূর্যর ক্যাপ্টেন্সির প্রশংসা করব। বোলিং চেঞ্জ ভালো হয়েছিল। আর অ্যাকচুয়ালি যখন তুমি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলতে নামছো, তখন এখানে 250 রানটা স্পার স্কোর হয়ে গিয়েছে। তার নিচে তুমি করছো মানে সেটা তুমি সঠিক রান করছো না, এবং সেই রান চেস করে দেওয়া সম্ভব, যেটা মুম্বাই আমাদেরকে দেখালো। রোহিত শর্মা ফিরেছিল, এবং রোহিতের ব্যাট থেকে ফিরেই একটা 44 বলে 84 রানের ইনিংস এলো। রায়ান রিকেলটন করলো 32 বলে 83। লাস্ট অব্দি নমন ধীর এবং উইল জ্যাক্স মিলে ম্যাচ ফিনিশ করলো। এবং এই ম্যাচের পর একটা স্বভাবতই প্রশ্ন উঠবে যে হার্দিক পান্ডিয়া একটা ম্যাচে ছিল না, সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিতলো এত সুন্দরভাবে, রোহিতের মতো প্লেয়ারও রান করলো, তাহলে কি প্রবলেমটা কোনো না কোনো দিক দিয়ে হার্দিক পান্ডিয়া? দেখো, আমি সেটা বলবো না যে পান্ডিয়ার আন্ডারে সিনিয়র প্লেয়াররা খেলতে চাইছে না বা তারা খুশি নয়। ভেতরের ব্যাপার কি আমরা জানি না। 2024 সালে ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম খারাপ ছিল। তবে একটা টিমে বেশি সুপারস্টার হয়ে গেলেও আবার মুশকিল। একই টিমে যদি সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রোহিত শর্মার মতো প্লেয়াররা থাকে, ইভেন বর্তমানে তিলক ভার্মাও নিজেকে সুপারস্টার ভাবতে পারে, তো সেই জায়গাতে গিয়ে একটা টিমকে তোমার ম্যানেজ করাটাও কঠিন ব্যাপার হয়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে হার্দিক মাঝে মধ্যে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, তার ওটা সাধারণ আর কি ধরন, এবং সেটা অনেক সিনিয়র প্লেয়ারের পছন্দ নাও হতে পারে। এইসব ব্যাপারগুলো আছে, এবং সেই জায়গাতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পরের মেগা অকশনে একটা বড় চেঞ্জে যাচ্ছে, সেটা শিওর। তবে মুম্বাইয়ের মতো দল যারা রেজাল্টের জন্য হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসেছিল, তারা কিন্তু লাস্ট 3 বছরে কোনো রেজাল্ট পায়নি। সেখানেই কি পরের বছর তাদের কাছে ওয়ার্ল্ড কাপ উইনিং দুটো ক্যাপ্টেন আছে, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। তাদের মধ্যে কারোর কাছে ক্যাপ্টেন্সি তুলে দিয়ে তারা কি একটা চান্স নিতে পারে মেগা অকশনের আগে? সেই সব নিয়েও এখন আলোচনা চলছে। এবং সেই জায়গাতে হার্দিক পান্ডিয়া, সে কি দলে থাকবে, সেই একটা কথাবার্তাও চলছে। যদিও মুম্বাই হার্দিককে ছেড়ে দেবে, হার্দিকের মতো একটা অলরাউন্ডারকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে পারে, ছেড়ে দেবে, এটা একটু ভাবাটা কঠিন। তাও অনেক ফ্যান আলোচনা করছে কলকাতা নাইট রাইডার্স কি হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে পারে, বদলে ক্যামেরন গ্রিনের মতো একটা প্লেয়ারকে ট্রেডে অফার করতে পারে, এটা অনেকের বক্তব্য। আমার কথা হচ্ছে যে আমরা যদি হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ প্লেয়ার টিমে আনতে পারি, টিমের ব্যালেন্স অনেক বাড়বে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট হার্দিক কি অ্যাজ এ ক্যাপ্টেন সেই রকম সিদ্ধান্ত নিচ্ছে যেখানে সে একদম তার ক্যাপ্টেন্সি দিয়ে দলকে পরিবর্তন করতে পারে? আমার কিন্তু হার্দিকের ক্যাপ্টেন্সিও কিছুটা অ্যাভারেজই লেগেছে। আমরা রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথাবার্তা বলেছি, যদিও লাস্ট 2টো ম্যাচে রাহানের তুলনামূলক ইমপ্রুভ করেছে। বাট তুমি যদি দেখো, রাহানের পাশাপাশি ঋষভ পন্থ বলো, অক্ষর প্যাটেল বলো বা হার্দিক পান্ডিয়া বলো,
তারাও যে দারুণ লেভেলের কিছু ক্যাপ্টেন্সি করেছে সেটা না, সাধারণই ক্যাপ্টেন্সি করেছে। ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবের বর্তমান সময়ে তার যা বোলিং চেঞ্জ বা সে যেরকম সিদ্ধান্ত নেয় ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম বা কালকে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচেও দেখলাম, অ্যাজ এ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অনেক বেটার বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার মনে হয়। অ্যাজ এ প্লেয়ার হার্দিক পান্ডিয়া অনেক বেশি ব্যালেন্স আনতে পারবে, সেই নিয়েও কোনো সন্দেহ নেই, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি পার্সোনালি সূর্যকুমার যাদবকে এগিয়ে রাখবো। এবং আমার জেনুইনলি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিককে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেও হার্দিক পান্ডিয়া 32 বছর বয়স এখনও, তার উপর আরও একটা সার্কেল ভরসা রাখবে। অ্যাজ এ অলরাউন্ডার যেহেতু সে টিমে অনেক কিছু অ্যাড করতে পারে, সেই তুলনায় সূর্যর বয়সটাও বেশি, 35 বছর বর্তমান সময়ে সূর্যকুমার যাদবের বয়স, এবং তারই পাশাপাশি তার ব্যাটেও ফর্ম নেই। তবে যদি কলকাতা সত্যি কোনো এক্সপিরিয়েন্স ক্যাপ্টেনের দিকে যেতে চায় স্পেশালি ক্যাপ্টেন্সির জন্য, সেই জায়গাটা আমার তো চয়েস সূর্যকুমার হবে, যদি অ্যাজ এ ক্যাপ্টেন তুমি টিমের মধ্যে একটা ভালো ব্রেন আনতে চাও। তবে সত্যি কথা বলতে কি, আমি পার্সোনালি চাই না কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে স্যাক্রিফাইস করুক। মানে অনেকের বক্তব্য এটাই যে মুম্বাই ইন্ডিয়ান্স তারা ক্যামেরন গ্রিনের ওপর রীতিমতো ইন্টারেস্টেড, তারা ক্যামেরন গ্রিনকে খুব হাইলি রেট করে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো যদি আমরা ক্যামেরন গ্রিনকে ট্রেডে অফার করে তার জায়গাতে হার্দিক পান্ডিয়াকে আনতে পারি, ব্যাপারটা খুব সুন্দর হয়, এটা অনেকেরই বক্তব্য। বাট আমার পার্সোনালি কি মনে হয় জানো তো, ক্যামেরন গ্রিনের যা ট্যালেন্ট, সে এই মুহূর্তে টপ 3 ওভারসিজ প্লেয়ারের মধ্যে থাকবে আইপিএলে। হ্যাঁ, এখনও সেভাবে তার ব্যাট থেকে আমরা কেকেআর জার্সিতে পারফরমেন্স দেখিনি, তারপর আমি এটা বলবো কারণ ট্যালেন্ট ওয়াইজ কিন্তু ক্যামেরন গ্রিন অনেক উপরে থাকবে, এবং সেই প্লেয়ারটা এখনও নিজের পিকে পৌঁছয়নি, 26 বছর বয়স, এবং এই টাইপের একটা প্লেয়ারকে যদি কলকাতা হাতছাড়া করে, আমি বলবো নেক্সট 10 বছর কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা খুবই আফসোস করবে, যেটা অন্য কোনো প্লেয়ারকে নিয়ে করেনি অত বেশি আফসোস করতে পারে। কারণ কিছু কিছু প্লেয়ারকে পোটেন্সিয়ালে জাজ করা যায় যে এই প্লেয়ারটা কোন জায়গাতে যেতে পারে। তুমি হার্দিককে এমনি নিয়ে এসো, পাথিলানার মতো প্লেয়ারকে দিয়ে নিয়ে এসো, তো আমার কোনো অসুবিধে নেই। তবে সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে আম্বানি হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চাইছে কিনা। তারা যদি ছাড়তে না চায়, হার্দিক পান্ডিয়াকে আনা কোনোভাবেই পসিবল না। বাট তারা যদি ভাবে যে হার্দিকের আন্ডারে টিমের পরিবেশ খারাপ হচ্ছে, আমরা রেজাল্ট পাচ্ছি না, তাহলে হার্দিককে রেখে কী হবে, সেক্ষেত্রে তারা ক্যামেরন গ্রিনের মতো একটা প্রপার অলরাউন্ডারকে পেয়ে গেলে খুবই খুশি হবে, যদি তারা বিকল্প হিসেবে কাউকে নিতে চায়। বাট আমি যেটা বলবো যে গ্রিন এমন একটা প্লেয়ার যে অবভিয়াসলি তোমার নেক্সট 10 বছরে সুপারস্টার হতে পারে। অস্ট্রেলিয়ার মতো টিম যাকে জেনারেশনাল ট্যালেন্ট হিসেবে দেখছে, তার উপর সব ফরম্যাটে ভরসা রাখছে। প্রবলেম একটাই যে সে অস্ট্রেলিয়ার হয়ে খেলে এবং সব ফরম্যাটে খেলে, তো মাঝে মধ্যে তার ইঞ্জুরির সমস্যা হবে, মাঝে মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাকে কন্ট্রোল করবে, এই প্রবলেমগুলো আছে। যদি সে ওয়েস্ট ইন্ডিজ বা সাউথ আফ্রিকার প্লেয়ার হতো তাহলে কিন্তু কোনো চিন্তা থাকতো না এগুলো। বাট অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড একটু কন্ট্রোল করার চেষ্টা করবে, বিশেষ করে ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারকে। বাট এখানেই ব্যাপারটা হচ্ছে যে প্লেয়ারটা তোমাকে কি অফার করতে পারে। হার্দিক পান্ডিয়ার বয়স কিন্তু অলরেডি 32-33 হয়ে গিয়েছে, এবং নেক্সট 3 বছরে হার্দিক পান্ডিয়ার খেলাটা কিছুটা চলবে, তারপর তার খেলাটা পড়বে। বাট গ্রিনের কাছে কিন্তু এখনও 10 বছরের ভালো ক্রিকেট পড়ে আছে। এবং সবথেকে বড় কথা, যদি আমি শুধুমাত্র ব্যাটিং ওয়াইজও তুলনা করি, গ্রিন কিন্তু পান্ডিয়ার থেকেও বেশি ট্যালেন্টেড। মানে ক্যামেরন গ্রিন এমন একটা প্লেয়ার যে পেস বলো, স্পিন বলো, বা যে কোনো ব্যাটিং পজিশন বলো, সেই সব জায়গাতে ব্যাট করতে পারে। বর্তমান সময়টা তার কেরিয়ারের সব থেকে খারাপ সময় চলছে। 1 বছর 1.5 বছর খেলার বাইরে ছিল, তারপর অ্যাসেজে এসে সেভাবে কন্ট্রিবিউট করতে পারেনি, বেশি দাম পেয়েছে, T20 বিশ্বকাপেও সেরকম যায়নি, ফলে রীতিমতো প্রেশারের মধ্যে আছে। এই সময়ের কয়েকটা ম্যাচ থেকে অনেক ফ্যানই তাকে জাজ করছে যে খুব একটা ভালো প্লেয়ার নয়, 25 কোটি টাকা কেন পেল। বাট আমি বলবো নেক্সট 5 বছর যদি কলকাতাতে সে থাকে, তারপর আমরা বলতে পারবো সে কেন টাকাটা পেয়েছিল, এবং আমার বিশ্বাস সেখানে কেউই আর বলবে না সেই কথাটা যে এই প্লেয়ারটা কি আছে, এই প্লেয়ারটার মধ্যে এতটাই ট্যালেন্ট ক্যামেরন গ্রিনের মধ্যে আছে। রিসেন্ট টাইমে যদি আমরা হার্দিক পান্ডিয়ারও ব্যাটে ফর্ম দেখি, সেটাও খুব একটা ভালো কিন্তু নেই। তুমি আইপিএলেও দেখো না, খুব একটা ভালো বড় ইনিংস কিন্তু লাস্ট 2-3 বছরে খুব বেশি আসেনি হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। একটা হার্ড লেন্থ বোলিং দিয়ে কিন্তু রীতিমতো হার্দিক পান্ডিয়াকে এখন প্রেশারে রাখা যাচ্ছে, এবং বল হাতেও হার্দিক পান্ডিয়া নিজে অতটা বোলিং করছে না। হার্দিক যদি 3 থেকে 4 ওভার প্রপার বোলিং করে অ্যাজ এ অলরাউন্ডার, সে টিমে অনেক বেশি ব্যালেন্স অ্যাড করে, যেটা আমরা ভারতীয় টিমের ক্ষেত্রে দেখতে পাই। বাট মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমরা দেখতে পাচ্ছি হার্দিক নিজেও সেভাবে বোলিং করছে না, প্লাস তার ব্যাটিংয়েও কিছুটা অসুবিধা হচ্ছে। সেই জায়গাতে সত্যি কথা বলতে কি, অ্যাজ এ ব্যাটসম্যান গ্রিনের খুব বেশি উইকনেসের জায়গা নেই, সে স্পিনারদেরও ডমিনেট করতে পারে। আমি আবারও বলবো রিসেন্ট ফর্মের বিচারে যেও না, তাও আমরা দেখেছি শেষ 3টে ম্যাচে যেখানে ক্যামেরন গ্রিন ব্যাট করেছে, 3টে ম্যাচেই কিন্তু ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে রীতিমতো ইউজফুল কন্ট্রিবিউশন এসেছে। প্রথমত তোমার গুজরাট টাইটান্স ম্যাচটাই, যেখানে
গ্রিন রীতিমতো স্ট্রাগল করছিল শুরুর দিকে, বাট তারপর যখন খেলতে শুরু করেছিল কত ইজিলি সে 79 রানে পৌঁছে গেল। তারপরে রাজস্থানের এগেনস্টে 27 বা লখনউয়ের এগেনস্টে 34, সেই রানগুলোও গুরুত্বপূর্ণ ছিল। আগের দিন হেনরি ক্লাসেনের উইকেট নিয়েছে, তার সঙ্গে দারুণ একজন ফিল্ডার। তো সব বিভাগে এই প্লেয়ারটা কন্ট্রিবিউট করতে পারে এবং এমন একটা প্লেয়ার তোমার দলে থাকলে তোমার দলের ব্যালেন্স সবসময়ই বেশি থাকবে। তো আমাকে যদি জিজ্ঞেস করো, আমার পার্সোনালি মনে হয় ক্যামেরুন গ্রিন তাকে কলকাতার রিটেন করে করে রাখা উচিত প্রত্যেকটা মেগা অকশন সার্কেলের আগে। মোটামুটি 10 বছর তার থেকে সার্ভিস পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। এবং আমি চাই না তার বদলে কলকাতা যদি হার্দিককে আনতে চায় বা সূর্যকুমারকে আনতে চায়, খুব ভালো কথা, তবে যেন ক্যামেরুন গ্রিনকে না স্যাক্রিফাইস করে। আর পান্ডিয়াকে দেখো, আমার সত্য কথা বলতে কি, আমাকে যদি জিজ্ঞেস করো, আমার মনে হয় না যে হার্দিক পান্ডিয়াকে আম্বানি ছাড়বে। এবং সেই জায়গাতে একটা পসিবিলিটি আছে যে পরের সার্কেলে আমরা সূর্যকুমার যাদবের মতো প্লেয়ারকে মুম্বাই ছাড়তে দেখতে পেতে পারি, বা মুম্বাই তাকে ছেড়ে দিতে পারে। কারণ সূর্যকুমারেরও এজটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং মুম্বাই হয়তো তার আগে বাকি হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা বা জসপ্রীত বুমরার মতো প্লেয়ারদের রিটেন করতে চাইবে। সেই জায়গাতে কলকাতা যদি তার উপর চান্সটা নিতে চায়, নিতে পারে। তবে সেই জায়গাতে অবভিয়াসলি এজ ফ্যাক্টরটাও থাকবে এবং সেখানে গিয়ে তোমার সূর্যকুমার যাদবের মতো প্লেয়ার তার কি ফর্ম আছে সেটাও একটা ফ্যাক্টর থাকবে। আমার তো পার্সোনালি মনে হয় যে মেগা অকশন অব্দি যদি কলকাতাকে ওয়েট করতেই হয়, কলকাতার জয়সওয়ালের মতো প্লেয়ার বা ওই টাইপের কোনো ইয়ংস্টারের উপর ইনভেস্ট করলে সেটা কলকাতার জন্য বেশি ভালো হয়। আর যদি সত্যি সূর্যকে আনার ব্যাপারে কলকাতা ভাবনা চিন্তা করে, সেটা পরের বছর অকশনের আগে রাহানেকে সরিয়ে, মানে নেক্সট মিনি অকশনের কথা বলছি, মেগা অকশন না, পরের আইপিএলের আগে যদি ট্রেড করে আনা যেতে পারে সূর্যকুমার যাদবকে, সেটার চেষ্টা করতে পারে। তবে অবভিয়াসলি সেটা ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী বা সুনীল নারায়ণের মতো প্লেয়ারের পরিবর্তে না, কারণ এই প্লেয়ারগুলো তোমার টিমের কোর প্লেয়ার। তো সেখানে অন্য কারোর পরিবর্তে যদি ট্রেড করা যায় বা অল ক্যাশ ডিল নিয়ে যদি ট্রেড করে সূর্যকুমারকে আনা যায়, সেটা পরের বছর করতে পারে। কারণ বর্তমান যে কলকাতার টিম আছে, এই টিমে সূর্যকুমার যাদব স্লটও করে যাবে। তুমি রাহানেকে সরিয়ে দাও, রঘুবংশীকে দিয়ে ওপেন করো, গ্রিনকে 3-এ পাঠিয়ে দাও, 4-এ সূর্যকুমারকে নিয়ে চলে আসো। তো দেখা যাক সেরকম ভাবনা চিন্তা কলকাতার থাকে কিনা। হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক আলোচনা চলছে। আমার পার্সোনালি মনে হয় না ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারকে স্যাক্রিফাইস করা উচিত। আর সেকেন্ডলি আমার এটাও মনে হয় না যে হার্দিক পান্ডিয়ার মতো একটা অলরাউন্ডারকে আম্বানি ছাড়বে আপাতত এই সময় দাঁড়িয়ে। হয়তো তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে পারে, বাট আন্ডার দ্য টেবিল তাকে এমন কিছু ডিল অফার করতে পারে যেখানে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেও সে মুম্বাই হয়তো ছাড়বে না। এটা আমার পার্সোনাল মতামত। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।